পোস্ট। এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টা, তার আগে 30 এপ্রিল 2024 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল। আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার এমএলএ নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মে 2024 ভোট ছিল মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ আর জঙ্গিপুর কেন্দ্রের 7 মে 2024। সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম, যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমরা বসবাস করি, আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সাম্প্রদায়িক, কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা বক্তব্য শুনলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের, এবং তিনি রেজিনগরের সভা থেকে 31শে জানুয়ারি প্রকাশ্যেই বলছেন যে 2024-এ তিনি যে হিন্দু ভাইদের জন্যে যে মন্তব্য করেছিলেন সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনারা সকলেই জানেন। এবং কার নির্দেশে করেছেন তিনি তা রেজিনগরের সভা থেকে পরিষ্কার বলে দিলেন। এবং ভবিষ্যতে তিনি আর এই ধরনের মন্তব্য করবেন না। তিনি অনুতপ্ত, খুব দুঃখিত, এবং লাখো লাখো মানুষের কাছে তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিলেন সভা থেকে, যে এই ধরনের মন্তব্য তিনি আর কখনোই করবেন না, যাতে কোনো হিন্দু ভাইয়ের মনে আঘাত না লাগে। তাদেরকে আশ্বস্ত করলেন। এবং কি কারণে, কার নির্দেশে, কাকে জেতানোর জন্য, কার নির্দেশে এই বক্তব্য তিনি রেখেছিলেন, এই ধরনের কুরুচিকর মন্তব্য বলা যেতে পারে রেখেছিলেন 2024-এ, সেটা তিনি এই রেজিনগরের সভা থেকে সাধারণ মানুষকে ক্লিয়ার করে দিলেন। এবং সেই বেলেডাঙ্গার ঘটনায় যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছে, সেই সম্পর্কেও তিনি কিন্তু এই সভা থেকে কিছু তথ্য দিলেন। আসুন আমরা আগে সেই তথ্য শুনে নেই। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটির চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক খান
মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে। সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামশেরগঞ্জ থানার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ঠেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তর্তটা যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফার করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো। সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। বেলডাঙাতে আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙা, ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। শুনলেন আপনারা, চন্দন দাস, হরগোবিন্দ দাস যে খুন হয়েছিল এবং উনি যে খুন হলেন যার জন্যে 13 জনকে ধরা হয়েছিল, এবং এই 13 জন তরতাজা যুবক, কম বয়সী যুবকরা, তাদেরকে লাইফ সাজা ঘোষণাও করা হলো। এবং হুমায়ুন কবিরের দাবি যে যারা প্রকৃত আসামি তাদেরকে এখনও ধরা হয়নি, যার জন্যই তিনি সরাসরি বলছেন যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এই যে চন্দন দাস, হরগোবিন্দ দাস খুন হতে হলো, এবং এর দায় কেন পুলিশ মন্ত্রীর হবে না, কেন মমতা ব্যানার্জির হবে না। এবং এখন কিন্তু বর্তমানে সেখানে এনআইএ এসেছে তদন্ত করার জন্য। তো এখন নাকি পুলিশ প্রশাসন উল্টা নাম ধরে ধরে বললেন খোঁজ নিচ্ছেন। তো ভাবুন এবার, যেখানে 13 জন কম বয়সী যুবকদের সাজাও ঘোষণা হয়ে গেল, সেখানে হুমায়ুন কবির দাবি করছেন যে প্রকৃত আসামিরা এখনও অধরা। তাহলে কোথাও কি রাজ্য প্রশাসন যারা খুন করেছিল এই চক্রান্তের মধ্যে আমাদের রাজ্যের প্রশাসনও কোথাও না কোথাও জড়িত, যার জন্য প্রকৃত খুনিদের এখনও আড়াল করা হচ্ছে, এবং 13 জন তরতাজা যুবককে যারা এই খুনের সাথে হয়তো জড়িতই নয় তাদেরকে সাজাও ঘোষণা হয়ে গেল। ভাবুন। তো যাই হোক, আমি হুমায়ুন কবিরের এই বক্তব্য, রেজিনগরের যে সভা থেকে তিনি বক্তব্য দিয়েছেন, এবং এই সরকারের প্রতি তিনি অনেক কথা বলেছেন। তো শুরু থেকেই হুমায়ুন কবির এই দলের সাথে যুক্ত, দলের এমএলএ ছিলেন তিনি, যার জন্যেই প্রতিটা ব্যাপারে কিন্তু তিনি অবগত, যার জন্যে ওনার পক্ষে বলাটা খুবই সহজ হচ্ছে এবং বলছেনও তিনি। তো সবথেকে বড় কথা যেটা হুমায়ুন কবিরের 2024-এর বক্তব্য নিয়ে, তিনি মুর্শিদাবাদের যে হিন্দু ভাইদের কাছে কিন্তু তিনি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, এবং তিনি প্রকাশ্যে লাখ লাখ মানুষের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন। কেন? কারণ এখন যে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, যেমন করেই হোক তাকে ক্ষমতায় আসতেই হবে। এবং ইতিমধ্যেই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা সকলেই দেখেছেন হয়তো, যে একবার হয়তো আইএসএফের সাথে জোট করার কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, অপরদিকে সিপিএমের কাছে আলোচনা করা হচ্ছে। 2024-এ যখন হুমায়ুন কবির এই মন্তব্য করেন, তখন কিন্তু আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনিও কিন্তু সমালোচনা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন এই বক্তব্যের জন্য। একদিকে সিপিএমও এই বক্তব্যের জন্য তীব্র প্রতিবাদ করেছিলেন। তো এদের সঙ্গে জোট করার জন্যই কি রণকৌশল হিসাবে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির রেজিনগরের সভা থেকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন? কি বলবেন? তো আপনারাও এই পুরো প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।